মুহূর্তে যে বিষয়ের দিকে নজর থাকবে তা হলো স্বমহিমায় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রায় তুঙ্গে, কারণ রাজ্যপাল সংঘাত একের পর এক ইস্যুতে লেগেই থাকে। তবে এবার রাজ্যপালের অভিযোগ পেয়ে সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের দুই পুলিশ কর্তার বিরুদ্ধে সক্রিয়তা তুঙ্গে। কোন রক্ষা কবচের বলে বলিয়ান রাজ্যপাল? কতটা বিপাকে পড়তে চলেছেন সেক্ষেত্রে পুলিশ কর্তারা? সেই প্রশ্ন যেমন উঠছে তেমনি জল্পনা তুঙ্গে। কোন রক্ষা কবচের বলে বলিয়ান রাজ্যপাল? কতটা বিপাকে পড়তে চলেছে পুলিশ কর্তারা? এই প্রশ্নগুলোই এই মুহূর্তে সবার আগে সামনে আসছে, কারণ ঘটনা রাজ্যপালের যে পদমর্যাদা তা কালিমালিপ্ত করবার অভিযোগ, বিভিন্ন অভিযোগের রীতিমতো রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তা নিয়েই যে পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের তা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনায় থাকবার চেষ্টা করব। এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাহলে পুলিশ কর্তাদের অবস্থান, তাদের ভূমিকা, তারা কতটা চাপে, আদৌ চাপে পড়ছে কিনা, এই প্রশ্নগুলো যখন সর্বাঙ্গীনভাবে সামনে আসছে আমরা আলোচনা করবার চেষ্টা করব। স্টুডিও 2 থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা স্বমহিমায় আসা, ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার একটা দৃঢ় বার্তা সামনে আসছে। রাজ্যপাল সংঘাত যেখানে এক প্রকার তুঙ্গে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপ কতটা প্রভাব পড়তে পারে সমস্ত দিক থেকে? দেখো, অনেকে মনে করতে পারছেন তিথি যে রাজ্যপাল যখন প্রথম দায়িত্ব নিয়ে আসলেন তখন তিনি হাতে খড়ি দিয়ে শুরু করেছিলেন, সেই ছবিটা নিশ্চয়ই মনে আছে। আর অনেকে ভাবছেন বা মনে করছেন যে এখন যা পরিস্থিতি তাতে রাজ্য সরকারের সঙ্গে প্রায় হাতাহাতি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যদিও সেটা আক্ষরিক অর্থে নয়, লিটারালি নয়, কিন্তু যেভাবে অভিযোগ পাল্টা অভিযোগ এসছে তাতে সেই পরিস্থিতি তৈরির একটা আবহ যেন অনেকে বুঝতে পারছেন। মোটের উপর যে বিষয়টা হচ্ছে যে এর আগে আমরা বারংবার দেখেছি যে শিক্ষাক্ষেত্র নিয়ে রাজ্যপাল তিনি বিভিন্ন সময় তার অভিযোগ সামনে এসছে বিভিন্ন ক্ষেত্রে। তুমি দেখবে যে ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি পিস রুম শুরু করলেন, তা নিয়ে অভিযোগ ছিল, এবং বিভিন্ন সময় রাজ্যপাল তিনি অভিযোগ সামনে এনেছেন যে তার যে এক্সিকিউশন সেক্ষেত্রে তিনি অনেকটাই মানে ফাঁকা মাঠ পাচ্ছেন না বা অনেকটাই পরিসর পাচ্ছেন না। যদিও রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বা গভর্নর তিনি এক্সিকিউটিভ অথরিটি, যত নিয়োগ হয়ে থাকে এমনকি মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী, যেটাকে নির্দিষ্টভাবে তুমি যদি দেখে থাকো যে যত আমলা বা যাই হবেন পুলিশ কর্তা সবই রাজ্যপালের নামেই, তার নামেই সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো বা এই পোস্টিং বা নির্দিষ্ট যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। ফলে এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে এগুলো তো ছিল আগে বিভিন্ন কাজের ক্ষেত্রে, কতটা এক্সিকিউশন হবে, কতটা তিনি করতে পারছেন তা নিয়ে বক্তব্য। এবার সরাসরি তার ব্যক্তিগত পরিসর নিয়ে অভিযোগ, এবং সেখানে যিনি অভিযোগ করেছেন তিনিও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেটা ইতিমধ্যেই তিনি সেখানে পিটিশন দায়ের করেছেন, যে মহিলা তিনি করেছেন। একই সঙ্গে যে ছবি উঠে আসছে রাজ্যপাল এই বিষয়টা যখন সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী, সেটা তো কোর্টের বিষয়। রাজ্যপালের তরফে তিনি একটা প্রশ্ন উঠছে যে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয়, এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধেই স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয়। প্রশ্ন যেটা উঠছে যে রাজ্যপাল ঠিক কোন ক্ষেত্র থেকে কোন সেই ইমিউনিটি পাওয়ার যার বলে তিনি বলিয়ান। এক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে, তুমি জানো যে সংবিধানের আর্টিকেল 361 361, এই 361 হলো সেই আর্টিকেল যার বলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি একেবারে পুরোপুরি রক্ষাকবচ পেয়ে থাকেন এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন তাদের টেনিয়ার বা তাদের ক্ষমতার বা তাদের যখন কার্যকাল চলতে থাকে। এক্ষেত্রে তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে এই 361 অনুসারে কোনো এই আর্টিকেলে পরিষ্কার বলা আছে যে এক্ষেত্রে যদি কোনো ট্রাইব্যুনাল, অথেন্টিক বডি বা কোনো কোর্টে তাদের বিরুদ্ধে অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যদি কোনো অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগটা যদি যে কোনো ক্ষেত্রের অভিযোগ হতে পারে, সেটা ক্রিমিনাল গ্রাউন্ড থেকে উঠে আসতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে মূলত, তাহলে তাদের বিরুদ্ধে কোনো কোর্টেই কোনো কার্যবিধি শুরু করা যাবে না। এবং রাজ্যপালও কোনো কোর্টের কাছে উত্তর দিতে দায়বদ্ধ নয় তাদের কার্যকাল পর্যন্ত, যতক্ষণ তিনি সেই পদে আছেন।
এবং নির্দিষ্টভাবে কোনো ক্রিমিনাল প্রসিডিং এক্ষেত্রে শুরু করা যাবে না। নির্দিষ্টভাবে আর্টিকেল 361-এ পরিষ্কারভাবে এই ইমিউনিটি রাজ্যপাল এবং একই সঙ্গে যুগপৎ রাষ্ট্রপতিকে দেওয়া রয়েছে। একই সঙ্গে তোমাকে দিদি বলবো যে নির্দিষ্টভাবে পার্লামেন্টের কোনো কক্ষেই তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ আনা যাবে না, এই ইমিউনিটি তারা পেয়ে থাকেন। যদি কোনো দেওয়ানি বিধি হয় বা যদি কোনো তুমি সিভিল ম্যাটার এক্ষেত্রে আসে, তাহলে তাকে আগে নোটিশ করতে হবে, তার 2 মাস পর থেকে সেটা শুরু হতে পারে, এরকম একটা পদ্ধতি আছে। এবং তোমাকে বলে রাখবো যে এই বলটাই মূলত বলিয়ান, কারণ রাজ্যপালের ক্ষেত্রে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে। 153 থেকে 156 এই যে আর্টিকেল রয়েছে রাজ্যপালের ক্ষেত্রে, এই আর্টিকেল অনুসারে তিনি প্রভূত ক্ষমতার অধিকারী। এবার মুখ্যমন্ত্রীর অংশ থেকে যদি আমরা দেখি বা রাজ্যের অংশ থেকে দেখি, সেখানেও প্রচুর সাংবিধানিক ক্ষমতা রয়েছে। ফলে অনেকে মনে করছেন এটা সাংবিধানিক একটা সংঘাতে পরিণত হয়েছে উভয় পক্ষের মধ্যে। রাজ্যপাল তার ক্ষমতা প্রয়োগ করে বসে রয়েছেন, তার যে ইমিউনিটি পাওয়ার একদমই ঠিক। আর্টিকেল 361 অনুসারে তাকে এই মুহূর্তে কোনো কোর্টের কাছে তিনি অ্যান্সারেবল নন, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা যাবে না। এবং আর্টিকেল 361 অনুসারে তিনি কোনোভাবেই তাকে কোনো ট্রাইব্যুনাল বা কোনো জায়গায় টেনে নিয়ে যাওয়া যাবে না, পরিষ্কার এই ক্ষমতা তাকে দেওয়া রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে 2 IPS কর্তার বিরুদ্ধে। বিনীত গোয়েল তিনি এডিজি পদমর্যাদার রয়েছেন এবং অপরজনও তিনি সিনিয়র IPS। এক্ষেত্রে যদি এই শৃঙ্খলা ভঙ্গের, যেটা মূলত ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং DOPT দেখে থাকে, এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই DOPT ডিপার্টমেন্ট এরাই মূলত আমলাদের বিষয়টা দেখে। যদি এক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গ প্রমাণিত হয় তাহলে কি হতে পারে, এই 2 সিনিয়র, একজন অত্যন্ত সিনিয়র আরেকজন যথেষ্ট সিনিয়র IPS অফিসার, এদের ক্ষেত্রে প্রথম বিষয়টা হবে যে পরবর্তী যে প্রমোশন বা ডিপার্টমেন্টাল যে প্রমোশন আমরা দেখে থাকি, সেগুলো বাধাপ্রাপ্ত হতে পারে, বিলম্বিত হতে পারে এবং সেক্ষেত্রে যে কাজের পরিসরটা ছোট হতে পারে। এবং আরও একটি বিষয়ের সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা বলছেন, তা হলো যে অনেকেই দেখা যায় চাকরির মেয়াদের একটা অংশ সেন্ট্রাল ডেপুটেশনে যান। সেন্ট্রাল ডেপুটেশনে গেলে কি হয়, কাজের পরিসর যেমন বাড়ে, দক্ষতা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, একই সঙ্গে যখন আফটার রিটায়ারমেন্ট তখন তার রিফ্লেকশনটা সেই তার যে রিটায়ারমেন্ট বেনিফিটসের ওপর চলে আসে, অর্থাৎ তিনি যা অর্থ বা যা কিছু পাবেন তার রিটায়ারমেন্ট। একটু বিরত করি সত্যজিৎ, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, তোমার প্রশ্ন সত্যজিৎ। অরিন্দম বাবু, যে বিষয়টা আসছে যে রাজ্যপাল তিনি বলেছেন যে তার রক্ষাকবচ আছে, ইমিউনিটি আছে। আর্টিকেল 361-এ বলা হচ্ছে যে কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষেত্রেও তাদের কার্যকালের মধ্যে তাদের কোনো রকম আদালতের কাছে অ্যান্সারেবল নয় এবং তাদের একটা চূড়ান্ত ইমিউনিটি দেওয়া হয়েছে সংবিধানের তরফ থেকে। এক্ষেত্রে গোটা বিষয়টা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয়। কোন পথে গোটা বিষয়টা গঙ্গার জল ঠিক কিভাবে প্রবাহিত হতে পারে? দেখুন, প্রথম কথা আপনাকে জানতে হবে যে রাজ্যপাল, আমরা যা কিছুই করি এটা তো সংবিধানের উপর ভিত্তি করে। আমাদের সংবিধান যেটা 1 থেকে 395 রয়েছে, সেখানে যে সমস্ত রুলস রয়েছে তাতে স্পষ্ট বলা আছে 361 ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361, সেখানে একদম স্পষ্ট বলা আছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রাইম হলে সেটা কিছু করা যাবে না। এটা একটা গাইডলাইন রয়েছে, ওখানে একটা প্রোটেকশন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপালের বেসিসে যে অ্যাকশনটা নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা, আমাদের এটা জানতে হবে যে কোনো স্টেটে IPS অফিসার যারা চাকরি করে তাদের কিন্তু আপনাকে জানতে হবে বেতন থেকে শুরু করে সমস্ত রাজ্য পুলিশ দেয়, কিন্তু পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা নেই। যেহেতু IPS এবং IAS-রা রাষ্ট্রপতি কনসেন্ট নিয়ে পলিটিক্যালি জয়েন করে, অর্থাৎ সেটা অনেক বিরাট নিয়ম আছে এবং রাষ্ট্রপতি কনসেন্ট নেওয়ার পরে কিন্তু পানিশমেন্টের প্রশ্নটা আসে। কিন্তু গভর্নর যে এলিগেশনটা করেছে, এই এলিগেশনটা হচ্ছে গিয়ে শুভেন্দু বাবুকে ওখানে ঢুকতে দেওয়া বারণ, প্লাস রাজ্যপাল দেখা করতে এসছে তুনিও পাননি, তো সিরিয়াস এলিগেশন না। এই যে সিরিয়াস এলিগেশন, একজন রাজ্যপাল, সেই রাজ্যপাল যদি কারোর সাথে দেখা করতে আসে তাকে যদি বাধা দেওয়া, যেটা আমি পেপারে পড়লাম, কালকেও দেখেছি, সেটা যদি কেউ কোনো পুলিশ কর্তৃপক্ষ করে থাকে এবং পুলিশ কর্তৃপক্ষ যদি করে থাকে, নিশ্চয়ই সুপিরিয়র অফিসার গাইডলাইন মিলে করেছে এবং পুলিশ কমিশনার এবং যে ডিসি কে যে ব্যাপারটা নাকি আজকে ইমপ্লিকেটেড করা হচ্ছে সেটা তারা তদন্ত করে বুঝতে পারবে। এবং রাজ্যপাল যে বেসিসটা কমপ্লেনটা করেছে, ইটস এ ভেরি সিরিয়াস।
কোনো অবস্থাতেই কিন্তু রাজ্যপাল যদি কারোর সাথে দেখা করতে আসে তাকে কিন্তু বাধা দেওয়া যায় না। ল অ্যান্ড অর্ডার ডিউটি হোক, কারণ কি ওর একটা ডেকোরাম রয়েছে, এবং এইটার উপর বেস করে পরবর্তীকালে যেটা কেন্দ্রীয় সংস্থা যেটা আজকে নোটিশ দিয়েছে আমি শুনতে পাচ্ছি, তারা ডিসিশন নেবে, দে উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। অনিন্দ্যবাবু, যে প্রশ্নটা অনিবার্য এক্ষেত্রে, যে একজন এডিজি পদমর্যাদার অফিসার এক্ষেত্রে বিনীত গোয়েল সাহেব এবং অন্যজন ইন্দিরা মুখোপাধ্যায়, তিনিও সিনিয়র আইপিএস অফিসার, এক্ষেত্রে যদি শৃঙ্খলাভঙ্গের দায় চেপেই যায় সেক্ষেত্রে ঠিক কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রক যদি পদক্ষেপ নেয় সেক্ষেত্রে পানিশমেন্ট কি হতে পারে এবং কতটা তাদের ক্ষেত্রে হানিকারক হতে পারে, কি আছে আইনটা এক্ষেত্রে? এবার আমি আপনাকে বলি, আমাদের যারা পুলিশ অফিসার, আমরা যারা চাকরি করি, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি, কতগুলো ব্যাপার হচ্ছে কি যে সরকারি কর্মচারী at the time of discharging duties যদি ইমপ্লিকেটেড হয় সেখানে কিন্তু একটা গাইডলাইন এসে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কিন্তু তদন্ত বা চার্জশিট দেওয়া যায় না, সেটা আমাদের ক্ষেত্রে আছে, একদম ক্লিয়ারলি বলা আছে। কিন্তু আমি বিং পুলিশ ইন্সপেক্টর, আমি বিং ডিএসপি যদি বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে মার্ডার করে দিই, আমি যদি বাজারে গিয়ে কাউকে যদি আজকে খুন করে দিই, সেটা তো তার এট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি নয়, সেটা তো পার্সোনাল ব্যাপার। অতএব এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আইপিএস আইএস দের পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের নেই, এটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং এই ঘটনা হচ্ছে আগামীকালে একটা কিন্তু এক্সাম্পল তৈরি হবে। আমি জানি না কতটা কি করবে, স্টেট গভর্নমেন্টের কনসেন্ট হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, কিন্তু এখতিয়ারটা কিন্তু আইপিএস আইএস দের কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অর্থাৎ তারা কি ডিসিশন নেই, এটা কিন্তু সেই ব্যাপারে আমরাও তাকিয়ে আছি। তাহলে এক্ষেত্রে কি দুই আইপিএস কর্তার প্রমোশন বিলম্বিত হতে পারে যদি পানিশমেন্ট চলে আসে? হ্যাঁ, যদি হয় তাহলে তো দেখুন আইপিএস এর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো হচ্ছে কি তাদের একদম টাইম শুধু নয়, ডে নয়, টাইমে কিন্তু প্রমোশনটা হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ব্যাপারটা কি, একজন রাজ্যপাল সাংবিধানিক তার একটা স্বীকৃতি রয়েছে, সেখানে 361 ক্লিয়ার বলে দেওয়া আছে। কিন্তু কোন রাজ্যপাল কারোর সাথে দেখা করতে, আজকে আমি পেপারে যেটা পড়ছি, উনি দেখা করতে এসেছেন সেটা পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে, ওনার সাথে যারা দেখা করতে যাচ্ছে তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। দিস ইজ এ সিরিয়াস এলিগেশন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি স্বরাষ্ট্র মন্ত্রক যেহেতু ডিওপিটির অন্তর্ভুক্ত সমস্ত আইএস বা আমলা বা আইপিএস অফিসাররা হয়ে থাকেন, ফলে এক্ষেত্রে পদক্ষেপ নিলে অবধারিতভাবে প্রমোশন একটা সমস্যা। একেবারে সত্যজিৎ, সেখান থেকে রাজনৈতিক প্রেক্ষাপটও কি তৈরি হতে পারে? কারণ রাজ্যপাল সংঘাতে রাজ্যও যে খুব একটা ছেড়ে দেওয়া মনোভাব রাখে সেক্ষেত্রে কখনোই আমরা এর আগে দেখিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সত্যজিৎ, অমিতাভবাবু, একটা অদ্ভুত পরিবেশ, যে একটা সাংবিধানিক সংঘাতের মতো পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন, এবং কতটা সজোরে স্বরাষ্ট্রমন্ত্রক আছড়ে পড়েছে তার তো উত্তর হয়তো পরবর্তী সময় আসবে। কিন্তু আপাতভাবে যে ছবিটা উঠে আসছে যে দুজন আইপিএস কর্তা তারা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে রয়েছেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে, রাজ্যপাল তার চূড়ান্ত ইমিউনিটি ক্ষেত্রে সওয়াল করেছেন। এই গোটা বিষয়টা অর্থাৎ সাংবিধানিক ইমিউনিটি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপ এবং রাজ্য সরকারের ভূমিকা ঠিক কোন পথে যেতে পারে? দেখুন, এটা একটা অদ্ভুত সাংবিধানিক সংকটের দিককেই ইঙ্গিত করছে। কারণ খুব স্পষ্টভাবে বিষয়টা বলবার আছে বা বুঝবার আছে, এটা হচ্ছে যে যখনই আমরা দেখি যে কেন্দ্রে যে দলের সরকার রয়েছে, রাজ্যে যদি সেই একই দলের বা তার জোটসঙ্গী সরকার না থাকে, তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ক এক অদ্ভুত তিক্ততার দিকে এগোতে থাকে। এটা আজকের অভিজ্ঞতা নয়। সেই জ্যোতিবাবু যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যপাল করে ধরমবীরকে পাঠানো হলো, সেই সময় থেকে এই মানে বিষয়গুলো বাংলাতে আমরা বারবার দেখেছি। আর এই উদাহরণ শুধু বাংলায় কেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতেই আমরা দেখতে পাবো যে রাজ্যপালের সংঘাত। কিন্তু এটা নির্ভর করে শাসক আসনে কারা রয়েছেন, তাদের রাজনৈতিক মেধা, তাদের রাজনীতি সম্পর্কে স্পষ্ট দৃষ্টিভঙ্গি, সদিচ্ছা, সততা এবং সহনশীলতা, সবচেয়ে বড় সহিষ্ণুতা যাকে বলছি। কিন্তু যেটা লক্ষণীয় এই মুহূর্তে, যারা আমাদের রাজ্যের শাসক মানে নির্বাচিত শাসক প্রধান যিনি রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা এবং তার রাজনৈতিক দল, তাদের এই সৌজন্যবোধ, সংবিধান সম্পর্কে তারা শপথ নিয়ে ক্ষমতাসীন হয়েছেন, অথচ সংবিধানের প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা আছে বলে মনে হয় না। প্রতীকী অর্থে প্রয়োজন হলেই তারা সংবিধানের বইটা হাতে তুলে নানান রকম ক্যারিকেচার করবার চেষ্টা করেন।
প্রতি মুহূর্তে সংবিধানের সঙ্গে তারা সংঘাতে, সাংবিধানিক স্বার্থের সাথে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গির সাথে তারা স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ছেন। অন্যদিকে রাজ্যপাল করে যাকে পাঠানো হয়েছে তিনিও স্বভাবতই তিনি কেন্দ্রের এজেন্টের ভূমিকা পালন করবেন, এ কথা আজকে নয় বহু আগে সরকারিয়া কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে এই কথাগুলো উঠে এসেছিল রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে জগদীপ ধনখড় এবং আজকের সিভি আনন্দ বোস উভয় রাজ্যপালই রাজ্যের এই অপরিণত বা খুব সুচতুর ভাবে অপরিণতি দেখাচ্ছেন, প্রদর্শন করছেন এমন একটি রাজ্য সরকারের সঙ্গে পাল্টা অপরিণত আচরণের একটা বিবাদে জড়িয়ে পড়ছেন। হ্যাঁ, রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন আমি বাবা ওই রাজভবনে যাব না যদি কিছু করে দেয়, আবার রাজ্যপাল বলছেন গিরি। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অমিতাভ কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। তৃতীয় একটা বিষয় পরিষ্কার যে স্বার্থের সৌজন্যে শুধুমাত্র সংবিধান, সেই প্রশ্ন এখন বিভিন্ন মহল থেকে উঠে আসছে, কারণ সংবিধান হাতে অনেককেই পার্লামেন্ট বিভিন্ন অংশে দেখা যায় প্রায়শই রাজনীতিবিদদের বিশেষ করে, এবং তার সঙ্গে যে বিষয়টা যে রাজ্যপাল এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই কি এই সাংবিধানিক সংঘাতটা একটা অপরিণতি বা অপরিণত আচরণের ফলাফল, সেই প্রশ্ন এখন বিভিন্ন অংশ থেকে তীব্রভাবে উঠে আসছে। একদমই তাই সত্যজিৎ। অবশ্যই পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কত দূর এই জল গড়ায়, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আমি সত্যজিৎকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।